আপনারা জানেন আজকের বক্তৃতার শিরোনাম মার্চেন্টস অ্যান্ড দেয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইন এনশিয়েন্ট বেঙ্গল ইনভেস্টিগেটিং থ্রু ইনস্ক্রিপশনস। সুতরাং শিরোনাম থেকে সুস্পষ্ট যে অধ্যয়ন ক্ষেত্রে বাংলা বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলাকে নিয়েই কাজ করা হয়েছে। সময়কাল প্রাচীন, অর্থাৎ আজ আমি খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে খ্রিস্টীয় ১৩ শতক পর্যন্ত সময়কে বিবেচনা করেছি এবং এর মধ্যে উৎকীর্ণ লিপি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তি করে অবিভক্ত বাংলার বণিক, বিনিময় কেন্দ্র ও বাণিজ্যের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তবে শুরুতে স্বীকার করতে বাধা নেই যে উৎকীর্ণ লিপি থেকে প্রাপ্ত তথ্য এককভাবে কোনো বিষয়ই পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরতে পারে না, তবে অবশ্যই একটি বাস্তব চিত্র প্রণয়নে সহযোগিতা করে। আমার বক্তব্য ইতিমধ্যেই মুদ্রিত আকারে আপনাদের হাতে পৌঁছেছে। সময়ের স্বল্পতার কারণে আমি তা হুবহু পাঠ না করে সংক্ষেপে মূল বিষয়টি উপস্থাপন করব। আমরা আজ যে সময়কালটি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে খ্রিস্টীয় ১৩ শতকের মধ্যবর্তীকালীন সময়ে আমাদের অধ্যয়ন ক্ষেত্র বাংলা, অর্থাৎ অবিভক্ত বাংলা, মৌর্য, গুপ্ত, খড়গ, দেব, চন্দ্র, পাল, সেন ও বর্মন রাজবংশ রাজত্ব করতেন। কিছু সময় অবশ্য অন্যান্য শাসকদের হাতেও ছিল, যেমন কম্বোজ রাজবংশ অথবা গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব, শশাঙ্ক প্রমুখ। তবে আমাদের আজকের অধ্যয়ন ক্ষেত্র অবিভক্ত বাংলা তখন কিন্তু অবিভক্ত ছিল না। যেমন পুন্ড্রবর্ধন বঙ্গ, উত্তর রাঢ় ব্রহ্মা, দক্ষিণ রাঢ় বা সুমহা, সমতট হরিকেল ইত্যাদি অঞ্চলে বিভক্ত ছিল। একই সাথে সকল রাজবংশ, এটা কি শব্দ হচ্ছে? না না, ঠিক আছে, কোথাও একটা শব্দ হচ্ছে। একই সাথে সকল রাজবংশ সকল অংশে একই সাথে রাজত্ব করত না। যেমন পাল রাজাগণ পুন্ড্রবর্ধন রাঢ় বঙ্গে, কম্বোজ রাজাগণ দক্ষিণ পশ্চিমে অর্থাৎ দক্ষিণ রাঢ়ে, আবার খড়গ, দেব, চন্দ্র রাজগণ সমতটে ও হরিকেলে রাজত্ব করেছেন। সুতরাং বর্তমান বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত ভূখণ্ডে প্রাচীনকালের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে কোনো বিষয়ই সাধারণীকরণ করা সম্ভব নয়। আর বাণিজ্য বা বণিক, যা নিয়ে কথা বলবো আজ, সেখানেও সাধারণীকরণ করা যাবে না। সমকালীন ভৌগোলিক, ভূতাত্ত্বিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি অঞ্চলের স্বকীয় বৈশিষ্ট্য বোঝা দরকার। অন্তত এ যাবৎ প্রাপ্ত উৎকীর্ণ লিপি তারই সাক্ষ্য বহন করে। বাংলায় নগরায়নের শুরু খ্রিস্টপূর্ব ৪ থেকে ৪ শতকের শেষের দিকে। মহাস্থানগড় তারই প্রমাণ বহন করে কালের সাক্ষী হিসাবে আজও আমাদের সামনে দাঁড়িয়ে, তার বহু নিদর্শন নিয়ে। সুতরাং গঙ্গা উপত্যকা সভ্যতার প্রভাব পুন্ড্র, বঙ্গ, রাঢ় অঞ্চলে এ সময়ের মধ্যে পৌঁছে গেছে। একই সময়ে নগর বন্দর বিকশিত হতে দেখা যাচ্ছে এবং সন্দেহের অবকাশ থাকে না যে ব্যবসা, বাণিজ্য, বাজার এবং বিশেষ পণ্য নির্মাণের কারিগরের উপস্থিতি নগর কেন্দ্রগুলিতে প্রতিষ্ঠিত হতে শুরু করে। তাই আমরা খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকেই কৃষিভিত্তিক গ্রাম পাশাপাশি স্থল ও নৌবাণিজ্যে ভারত মহাসাগরীয় দেশগুলোর সাথে একটি সুসংগঠিত সামুদ্রিক বাণিজ্যে বাংলার অংশগ্রহণ লক্ষ্য করি। এর একটি অন্যতম কারণ ভূতাত্ত্বিক ও ভৌগোলিকভাবে বাংলার অবস্থান। নিম্ন বদ্বীপ অঞ্চল হিসেবে বাংলা তিব্বত, নেপাল, ভুটান, সিকিম, মেঘালয়, আসাম ও ত্রিপুরার মতো স্থলবেষ্টিত প্রতিবেশী অঞ্চলগুলোর বহির্দেশীয় বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। তমলুক, চন্দ্রকেতুগড়, ওয়ারি বটেশ্বর, কোটালীপাড়া, সোনারগাঁও, সাতগাঁও, চট্টগ্রাম প্রভৃতি স্থানে প্রাপ্ত প্রত্নবস্তু তারই সাক্ষ্য বহন করে। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্য বাংলার সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখে। 4 শতকের পূর্বে অর্থাৎ গুপ্ত পূর্ববর্তী যুগে উৎকীর্ণ লিপি সম্বলিত প্রত্নবস্তুর মধ্যে পোড়ামাটির সিল ও সিল ছাপ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ভারতের পশ্চিম বাংলায় উৎকীর্ণ লিপি সহ পোড়ামাটির প্রত্নবস্তু পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি উভয় দিকে সিল ছাপ সহ প্রত্নবস্তু, একটি উভয় দিকে সিল ছাপ সহ খ্রিস্টীয় 2য় শতকের পোড়ামাটির প্রত্নবস্তু চন্দ্রকেতুগড়ে পাওয়া গেছে এবং বর্তমানে আশুতোষ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এর প্রান্তরেখায় উৎকীর্ণ লিপি প্রবীণ ও ধনী ব্যবসায়ী দেবজ্ঞাতা মিত্রের নাম এবং আরো অন্য আরেকটিতে, যেটাও আশুতোষ মিউজিয়ামে সংরক্ষিত, সেখানে আরেকজন প্রবীণ ও ধনী ব্যবসায়ী হিসেবে অজ এর নাম উল্লেখ রয়েছে এবং বলা হচ্ছে 90 কার্ষাপন মূল্যমানের সমপরিমাণ শস্য তারা কোথাও নিয়ে যাবেন বা বিক্রি করবেন। উল্লিখিত দুটি প্রত্নবস্তুই সম্ভবত শস্য বিক্রয় অথবা পরিবহনের অনুমতিপত্র বলে বিএন মুখার্জি মনে করেছিলেন, এবং কারণ এ দুটিতেই রাজকীয় সিল, স্থানীয় কর্তৃপক্ষের সিল এবং একজন ব্যবসায়ীর নাম রয়েছে। এ থেকে অনুমান করতে পারি যে দেবজ্ঞাতা মিত্র এবং অজ দুজনেই প্রভাবশালী ব্যবসায়ী এবং 90 কার্ষাপন মূল্যমানের শস্য পরিবহনের বা বিক্রয়ের জন্য রাজকীয় অনুমতি নিয়েছিলেন। আরেকটি সিল ছাপে তিরাজচাতা থেকে বিজ্ঞ কাউন্সিলরদের দ্বারা জারিকৃত উৎকীর্ণ রয়েছে। এখানে 90 কার্ষাপন মূল্যমানের শস্যের উল্লেখ রয়েছে। বানগড়ে প্রাপ্ত এবং আশুতোষ মিউজিয়ামে সংরক্ষিত খ্রিস্টীয় 3য় শতকের একটা পোড়ামাটির সিল ছাপে শস্য ধারণকারী নৌকা উৎকীর্ণ লিপি রয়েছে। এ থেকে অনুমেয় যে চন্দ্রকেতুগড়ের সাথে বানগড়ের অর্থাৎ পুণ্ড্রবর্ধনের সাথে বঙ্গের এবং রাঢ় অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ ছিল এবং সম্ভবত স্থানীয় বণিকগণ ও ব্যবসা প্রধানগণ দেবজ্ঞাতা মিত্র এবং অজর মতো বড় ধরনের বিনিময় কেন্দ্রের প্রভাবশালী ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে কাজ করতেন। উল্লিখিত সিল ছাপ সমূহে উৎকীর্ণ লিপি খরষ্টি ব্রাহ্মী মিশ্র লিপি। এ থেকে বোঝা যায় গুপ্ত পূর্ববর্তী যুগে খরষ্টি ভাষী অভিবাসী বণিকের প্রাধান্য ছিল। এটাও স্পষ্ট যে বঙ্গ, রাঢ় এবং পুণ্ড্রের ব্যবসায়ীগণ একটা সুসংগঠিত কাঠামোর মধ্যে ব্যবসা পরিচালনা করতেন। চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত একটা সিল ছাপে ভমক বা বমক নামটি 2 বার মুদ্রাঙ্কিত হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা সুসংগঠিত কাঠামো বণিক সংঘ নির্দেশ করছে, কারণ এখানে সম্ভবত বমক একজন ব্যবসায়ী এবং বমক একজন বণিক সংঘের সদস্য। দক্ষিণ 24 পরগনায় খ্রিস্টীয় 2য় শতকের একটা সিল ছাপ থেকে সমুদ্র বাণিজ্যের সাথে যুক্ত ধেজুলা বা ধাইজুলা নাম পাওয়া যায়। চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত 3য় শতকের একটা সিল ছাপ, যেখানে দেখা যাচ্ছে ধনী খাদ্য ব্যবসায়ীর নাম যশোদা, যিনি সমুদ্র বাণিজ্যের সাথে যুক্ত। আবার আরেকটি একই সময়ে 3য় শতকের সিল ছাপ চন্দ্রকেতুগড়েই পাওয়া এবং ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় সংরক্ষিত রয়েছে। সেখানে সমুদ্রগামী জাহাজের মালিক হিসাবে দ্বিজন্মের নাম উল্লেখ রয়েছে। এখানে আরো একটি সিল ছাপ, যেখানে সমুদ্রগামী জাহাজের মালিক হিসাবে তাসভদাজা ফ্যামিলির নাম উল্লেখ করা হয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি গুপ্ত পূর্ববর্তী যুগে দেবজ্ঞাতা মিত্র ও অজর মতো খরষ্টিভাষী বণিকগণ আঞ্চলিক বিনিময় কেন্দ্র থেকে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে পণ্য সংগ্রহ করে যশোদার মতো সমুদ্র ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। অতঃপর যশোদার মতো বণিকরা
তাসবোদাজাদের মতো জাহাজের মালিকদের কাছ থেকে ভাড়া করা জাহাজে বিদেশে পণ্য রপ্তানি করত। অন্যরা যেমন দ্বিজন্ম তাদের পণ্য নিজস্ব জাহাজেই হয়তো রপ্তানি করত। বানগড় বা পুন্ড্রবর্ধন থেকে বঙ্গ বা রাঢ়ে হয়তো নিজেদের গরুর গাড়ি বা নৌকোয় করে পণ্য সরবরাহ করা হতো। বণিকগণ কেবল যে শস্য বা ধান্য ব্যবসা করতেন তা নয়, এখানে ঘোড়া, মৃৎপাত্র সহ অন্যান্য ব্যবহার্য পণ্য ব্যবসার সাথেও যুক্ত ছিল। এ বিষয়েও আমরা পোড়ামাটির ছিলছাপগুলোতে পাচ্ছি। এরপরে আমরা যদি আসি গুপ্ত যুগে, আমরা দেখব 4 শতক থেকে 6 শতক এই সময়টির মধ্যে আমাদের অনেকগুলি কপার প্লেট, তাম্র ফলক পাওয়া যাচ্ছে, এবং যেগুলোর মধ্যে আমরা বেশ কিছু বণিকের নাম পাচ্ছি। দামোদরপুর তাম্রফলক, যেখানে 4টি তাম্রফলক রয়েছে, সেখানে আমরা দেখছি কোটি বর্ষে প্রধান বণিক হিসেবে নগর শ্রেষ্ঠী ধৃতিপাল, রিভুপাল এবং ভ্রমণকারী ব্যবসায়ী প্রধান স্বার্থবাহ বন্ধুমিত্র, বসুমিত্র, স্থাণুদত্ত এবং প্রধান কারিগর প্রথমকুলিক ধৃতিমিত্র, বড়দত্ত, মতিদত্ত এবং বণিক সংঘ ইত্যাদি নাম পাওয়া যাচ্ছে। পাহাড়পুরের তাম্রফলক, বৈগ্রাম তাম্রফলক, দামোদরপুরের তাম্রফলক, গুনাইঘরের তাম্রফলক প্রমাণ করে পুন্ড্রনগর, কটিবর্ষ, পঞ্চনগরী, সমতট, রাঢ়বঙ্গ ইত্যাদি প্রশাসনিক কেন্দ্রগুলিতে একাধিক বিনিময় কেন্দ্র বা হট্ট ছিল। নগরশ্রেষ্ঠী স্বার্থবাহ প্রথম কুলিকগণ শক্তিশালী বণিক সংঘের সদস্য ছিল এবং বিভিন্ন বিনিময় কেন্দ্রের সাথে দৃঢ়ভাবে কাঠামোবদ্ধ এবং প্রথাবদ্ধ ছিল। রাজবাড়ি ডাঙ্গায় রাজমৃত্তিকা বিহারে উৎখননে প্রাপ্ত সিলে বাণিজ্য বরেন্দ্রাস্য অর্থাৎ বরেন্দ্রের বণিক সম্প্রদায়ের উল্লেখ রয়েছে। সম্ভবত ব্যবসায়ীদের অনেকেই এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং বৌদ্ধ বিহারগুলি বণিক সংঘের সাথে সম্পৃক্ত ছিল। অনেক ক্ষেত্রে সম্ভবত বাণিজ্যে অংশগ্রহণও করেছিল, তবে এ ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই, অন্তত লিপিতে নেই। গুপ্ত যুগের ধর্মা হেতু সিলিং, ভোটিভ স্তূপা ও বৌদ্ধ মূর্তি ইত্যাদির বৌদ্ধ মূর্তি লিপিতে ইত্যাদি থেকে বৌদ্ধ ধর্মীয় ব্যবসায়ীদের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 4-5 শতকে চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত খরষ্টিব্রাহ্মী সিলছাপ থেকে অনুমান করা যায় যে এ সময়ে কিছু খরষ্টিভাষী বণিক সম্প্রদায়ও তাম্রলিপ্তি এবং রাঢ় অঞ্চলে বিরাজ করছে। আমি আগেই বলেছি দামোদরপুর তাম্রফলকে 2 জন নগর শ্রেষ্ঠী ধৃতিপাল ও রিভুপাল, 3 জন স্বার্থবাহ বন্ধুমিত্র, বসুমিত্র ও স্থাণুদত্ত এবং 3 জন প্রথমকুলিক ধৃতিমিত্র, বড়দত্ত এবং মতিদত্তের কথা। এদের নামের শেষ অংশ পাল, মিত্র এবং দত্ত। ভাস্কর বর্মণের নিধনপুর তাম্রফলক ও লোকনাথের টিপেরা তাম্রফলকে ব্রাহ্মণের নামের শেষে দত্ত এবং মিত্র টাইটেলটা দেখা যাচ্ছে। সুতরাং স্বার্থবাহ বন্ধুমিত্র, বসুমিত্র এবং স্থাণুদত্ত এবং প্রথমকুলিক ধৃতিমিত্র, বড়দত্ত এবং মতিদত্ত সকলেই সম্ভবত ব্রাহ্মণ ছিল। আবার 2 জন নগর শ্রেষ্ঠী রিভুপাল এবং ধৃতিপাল এর নামে শেষে পাল প্রমাণ করে অন্য ধর্মাবলম্বী বণিকের উপস্থিতি রয়েছিল। আমরা জানি না যে এই পাল নগর শ্রেষ্ঠীরা পাল রাজবংশের বংশলতিকা থেকে কত দূরে, কারণ 200 বছর আগের কথা। গুপ্ত যুগে খরষ্টিভাষী অভিবাসী ব্যবসায়ী এবং স্বদেশী বণিকদের পাশাপাশি অসংখ্য উত্তর ভারতীয় ব্রাহ্মণদের ব্যবসায়ী হিসাবে দেখা যাচ্ছে, অন্তত লিপিতা প্রমাণ করে। 525 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে নগর শ্রেষ্ঠী স্বার্থবহ প্রথমকুলিক এদের মধ্যে
গোপচন্দ্র 525 থেকে 750 খ্রিস্টাব্দে আমরা নগর সৃষ্টি, স্বার্থবহ এবং প্রথম কুলিকদেরকে পাচ্ছি না, কারণ এগুলো একেবারেই লিপিতে আর উল্লেখ হচ্ছে না। আমরা যেটা পাচ্ছি, গোপচন্দ্র ধর্মাদিত্য সমাচার দেবের যে 5টি তাম্রফলক এবং লোকনাথের তিপ্পেরা তাম্রফলক, সেখানে আমরা পাচ্ছি প্রধান ব্যাপারী এবং প্রধান ব্যবহারী। উদয়মান, শ্রী ধৌতমান এবং অজিতমান নামে 3 জন বণিক ভাই অযোধ্যা থেকে তাম্রলিপিতে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করে বলে হাজারিবাগ জেলায় প্রাপ্ত দুধপানি শিলালিপিতে উল্লেখ রয়েছে। এ থেকে আরো প্রমাণিত হয় যে তাম্রলিপিতে 8ম শতকের গোড়ার দিকে সমুদ্র বাণিজ্য অব্যাহত ছিল। এ সময় সাভার, কোটালীপাড়া, তাম্রলিপ্তি এবং দেবপর্বতেও বিনিময় কেন্দ্র ছিল বলে জানা যাচ্ছে। সাভার সম্ভবত কামরূপ এবং সমতটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর ছিল। সমতটের একটা গুরুত্বপূর্ণ বিনিময় কেন্দ্র ক্ষীরোদা নদী তীরে দেবপর্বত নদী বন্দরও। সমতটে বণিক এবং স্বার্থবহ। দক্ষিণ পশ্চিম বাংলায় কম্বোজ রাজ্যে ব্যবহারী সম্পর্কে আমরা জানতে পারছি। আমরা আরো জানতে পারছি বিনিময় কেন্দ্র হট্টিকা, হট্ট, হট্টবর ইত্যাদি নামের সাথে। কম্বোজ রাজা নয়পাল দেবের ইরদা তাম্রফলকে আমরা দেখছি ব্যবসায়ীকে ব্যবহারী বলা হচ্ছে, অথবা ব্যবসায়ীদের প্রধানকে ব্যবহারী বলা হচ্ছে। তৃতীয় গোপাল ও প্রথম মহিপালের সময় জারিকৃত 3টি প্রতিষ্ঠিত মূর্তির গায়ে লিপিতে রয়েছে বণিক, স্বার্থবহ এবং ব্যবহারী। সমতটের বসুদত্তের পুত্র লোকদত্ত বণিক বাঘাউড়া লিপি অনুযায়ী, নারায়ণপুর লিপি থেকে বলা হচ্ছে সমতটের প্রখ্যাত বণিক জম্বল মিত্রের পুত্র বণিক বন্ধু মিত্র। মন্ধুক লিপির সঙ্গে জম্বুল মিত্র সম্ভবত এরা সবাই সমতটের, এটা উল্লেখ করা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে 750 থেকে 1290 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ধনী ও প্রভাবশালী বণিক সম্প্রদায় সমতট থেকেই আগত। এখানে আমি আগেই বললাম যে খালিমপুর, ধর্মপালের খালিমপুর তাম্রলিপি বিনিময় কেন্দ্র হিসাবে দেখাচ্ছে হট্টিকা। ইরদা তাম্রলিপিতে পাচ্ছি হট্ট। ঈশ্বর ঘোষের রামগঞ্জ তাম্রলিপিতে পাচ্ছি হট্ট এবং হট্টপতি, সুপারিনটেন্ডেন্ট মার্কেট। আবার আমরা সমতটের লড়হচন্দ্রদেবের লিপিতে পাচ্ছি শ্রী পট্টিকেরা, ধৃতিপুর বাজারের কথা, মানে পট্টিকেরাতে একটা বাজার যার নাম ধৃতিপুর। গোবিন্দ কেশবদেবের ভাটেরা তাম্রলিপি 11 শতকে, সেখানে আমরা দেখছি শ্রীহট্ট রাজ্যে বৃহৎ বাজার বা হট্টবরের কথা উল্লেখ করা হচ্ছে। শ্রীধর্ম হট্ট এবং দেবপাল দেবহট্ট নামে 2টি বিনিময় কেন্দ্র নালন্দায় ছিল বলে জানা যাচ্ছে, যেখানে রাজাদের নামে হাটের নাম করা হয়েছে। আবার নালন্দা নামেও একটি, নালন্দা তালহট্ট আবার নামে অবলোকিতেশ্বর মূর্তির লিপিতে দেখা যাচ্ছে। আমরা বিনিময় কেন্দ্রের 3টা স্তর আগেই বললাম, হট্টিকা, হট্ট এবং হট্টবর। এ সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে হট্টিকা হচ্ছে সেই জায়গা যেখানে উৎপাদিত পণ্য ছোট এলাকায় ক্ষুদ্র পরিসরে বিনিময় করা হয়। হট্ট যেখানে তুলনামূলকভাবে বৃহৎ অঞ্চলে উৎপাদিত পণ্য বিনিময় করা হচ্ছে, এবং হট্টবর যেখানে পাইকারি ক্রেতা বিক্রেতা পণ্য বিনিময় করছেন। মন্ধুক লিপিতে উল্লেখ্য বৃদ্ধ স্বার্থবহ সম্ভবত একজন ভ্রমণকারী ব্যবসায়ী, আমি আইটিনারেন্ট প্যাডলারের কথা বলছি, যিনি হট্ট থেকে পণ্য ক্রয় করে হট্টিকায় বিক্রি করছেন। আবার লোকদত্ত, বন্ধুমিত্র ও জম্ভল মিত্র হট্টবর ও হট্ট এই 2 স্তরে পণ্য বিনিময় করছেন। বিজয় সেনের দেওপাড়া লিপিতে বরেন্দ্র শিল্পী গোষ্ঠী চূড়ামণি হিসাবে রণক ও সুলাপানির উল্লেখ রয়েছে। এখন রণক ও সুলাপানি সম্ভবত বরেন্দ্র শিল্পী গোষ্ঠী, মানে বরেন্দ্র শিল্পী বলতে এখানে কারিগরদের সংঘ বা সমিতির
সমিতির প্রধান ছিলেন বলেই বলা হচ্ছে। সম্ভবত পাল যুগে বণিক সংঘের জায়গায় ব্রাহ্মণ্য বর্ণপ্রথা উদার ও নমনীয় হতে শুরু করে, তবে সেন ও বর্মণ শাসনামলে তা অর্থাৎ বর্ণপ্রথা অনমনীয় ও কঠোর রূপ ধারণ করে। পাল ও সেন যুগে নগরায়ন প্রথার বিলুপ্তি এবং সামন্ততন্ত্রের সম্পূর্ণ আধিপত্য দেখা যায়, তবে উৎকীর্ণ লিপি হতে সমতটে লোকদত্ত, বুদ্ধমিত্র এবং জম্বল মিত্রের মতো বণিকদের একটি সমৃদ্ধ সম্প্রদায় ছিল বলে ধারণা করা যায়। ভাস্কর বর্মনের নিধনপুর তাম্রশাসনে, শ্রীচন্দ্রের পশ্চিম ভাগ তাম্রশাসনে এবং গোবিন্দ কেশব দেবের ভাটেরা তাম্রশাসনে সমতটের প্রতিষ্ঠান, সংঘ ও গোষ্ঠীর নামে অসংখ্য ভূমিদানের কথা বলা হচ্ছে। এখানে উল্লেখ্য যে ভাগীরথী হুগলি অঞ্চলে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ব্রাহ্মণদেরকে, যেখানে ব্যক্তি বিশেষ ধরে তাদেরকে হচ্ছে গার্হস্থ্য আচার অনুষ্ঠানের জন্য ভূমিদান করা হচ্ছে, কিন্তু অন্যদিকে সমতটে সংঘ বা সমিতি বা ইনস্টিটিউশন ধরে এখানে ভূমিদান করা হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। পাল শাসনামলে 750 থেকে 1200 এই সময়ের মধ্যে বরেন্দ্র ও রাঢ় অঞ্চলে যে বর্ণ আবদ্ধ সামাজিক প্রথার উন্মেষ ঘটতে দেখা যায়, সেটা দেব ও চন্দ্রদের শাসনামলে সমতটে অনেকাংশেই অনুপস্থিত ছিল। সমতটে সামাজিক কাঠামোর একটা প্রবণতা বিদ্যমান ছিল, যদিও প্রকৃতপক্ষে সমতাবাদ বা সমানাধিকারবাদ তখনও প্রতিষ্ঠিত হয়নি। বৌদ্ধ ধর্মের প্রাধান্যের কারণে সম্ভবত বণিক সংঘের অনুরূপ একটি ব্যবস্থা এখানে জনগণের পেশাগত বিভাজনের উপরও জোর দেওয়া হয়েছিল। এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। ডিটেইল পেপার আপনাদের হাতে আছে। আমি এখানেই শেষ করব আমার কথা। এরপরে আপনাদের প্রশ্ন থাকলে নিশ্চয়ই আলোচনা করব।